সিরিয়া ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ, দামেস্ক সহ সব শহর বিদ্রোহীদের দখলে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর। পরিবেশ দূষণ কমানো উদ্যোগ, কক্সবাজারে 10 টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি হল দানব। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস সহ কয়েকটি সংগঠন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফরের কথা ঘোষণার দিনই প্রতিবেশী রাষ্ট্রে হিন্দু নিপীড়নের অভিযোগ তুলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে আরএসএস। 10 ডিসেম্বর হাইকমিশন ঘেরাও করবে বলে জানিয়েছে সংগঠনটি। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ফরেন অফিস কনসালটেশন এফওসি বৈঠকে যোগ দিতে বিক্রম মিশ্রি ঢাকায় আসবেন 9 ডিসেম্বর। আর একদিন পরই 10 ডিসেম্বর সিভিল সোসাইটি অব দিল্লি নামের একটি সংগঠনের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করবে বলে জানানো হয়েছে। অতিবৃষ্টিতে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে কয়েক দফা নষ্ট হয়েছে ফুলের চারা। এরপরেও নতুন জাত রোপণ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন চাষিরা। তবে নতুন করে চারা রোপণ করলেও পিছিয়ে গেছে সময়। চাষিরা বলছেন, দেরিতে আবাদে ফুল উৎপাদনে বিলম্ব হবে, তাই ভরা মৌসুমে সংকটের আশঙ্কা করছেন তারা। একাধিকবার ফুলের চারা নষ্ট হলেও লিলিয়ামের ভ্রাম্যমাণ জাত রোপণে আশায় বুক বেঁধেছেন চাষিরা। নতুন এই জাত চাষে কম সময়ে আকারে বড় হয় এবং বাজারে দামও বেশি। যশোরের গদখালিতে এবছর 635 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। শীতের আমেজ শুরু হয়েছে উত্তরের জেলার সিরাজগঞ্জে, বিশেষ করে যমুনা তীরবর্তী কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর, শাহজাদপুর চরাঞ্চলে শীতের প্রকোপ কিছুটা বেশি। দুর্ভোগে খেটে খাওয়া মানুষ, সেই সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। সিরাজগঞ্জে আজ সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র সৈকত থেকে কুড়িয়ে পাওয়া প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির এক দানব। 62 ফুট উচ্চতার এই দানবটি তৈরিতে ব্যবহার করা হয়েছে 10 টন প্লাস্টিক বর্জ্য। আয়োজকরা বলছেন, পরিবেশ দূষণ কমাতে এবং সচেতনতা বাড়াতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সেন্ট মার্টিন আর কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই আসেন হাজারো পর্যটক। যেখানে সেখানে ফেলা হয় প্লাস্টিকের বোতল। এসব বর্জ্য সংগ্রহ করে তা দিয়ে তৈরি করা হয়েছে এই দানব। দূষণের মাত্রাকেই দেখাচ্ছে প্লাস্টিকের এই দানব। 62 ফুট উচ্চতার এই দানব তৈরিতে ব্যবহার করা হয়েছে উপকূলে ফেলে দেয়া 10 টন প্লাস্টিক বর্জ্য। তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের একদল শিল্পী। পাশে রয়েছে আরও 2টি ছোট আকৃতির দানব। এদিকে প্লাস্টিকের দানবের পাশেই রয়েছে স্টল, যেখানে প্লাস্টিক জমা দিলেই দেয়া হচ্ছে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। তেল দিছে, খাতা, কলম, তারপর নুডলস দিছে বাচ্চাদের জন্য খাওয়ার জন্য। 1 কেজি প্লাস্টিক দিলে 6টা ডিম পাওয়া যায়, আর তেল দিতে মন চাইলে 4 কেজি প্লাস্টিক দিতে হবে। প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। দানবটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে প্লাস্টিক বর্জ্যটা আসলে একটা দানব আমাদের পরিবেশের জন্য। সচেতনতা বাড়বে, তত মানুষ সচেতন হবে এবং বুঝতে পারবে যে আসলে এটা পরিবেশ দূষণ করতেছে। বিদ্যানন্দ ফাউন্ডেশন জানায় 4 মাস পরে রিসাইকেল করা হবে 5 লাখ কেজি প্লাস্টিক বর্জ্য। এতে সরকারের প্লাস্টিক রিসাইকেল খরচ কমার পাশাপাশি বাড়বে জনসচেতনতা। কিভাবে ধীরে ধীরে একটি সমুদ্রকে, একটি এই ধরিত্রীকে দানবে রূপান্তর করতেছে এবং সেই দানব
ধীরে ধীরে কিভাবে আমাদেরকে গ্রাস করতেছে এবং মানব জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, সেই বার্তাটা আমরা এই ভাস্কর্যের মাধ্যমে আমরা দিতে চেয়েছি। ঢাকা ইউনিভার্সিটির চারুকলার একটা টিম, 8 জনের একটা টিম এখানে কাজ করছে। এছাড়া আমাদের বিদ্যানন্দের 15 থেকে 20 জনের একটা স্বেচ্ছাসেবক টিম ছিল যারা এখানে কাজ করছে। ভ্রমণে আসা পর্যটকদের সচেতনতার পাশাপাশি সমুদ্রের দূষণ প্রতিরোধে এমন প্রদর্শনীর কথা বলছে জেলা প্রশাসন। এই প্লাস্টিক দানবের সাথে 2টি শিশু দানব আছে। উদ্দেশ্য হচ্ছে একটি পরিবার, একজন মা, একজন বাবা কিভাবে প্লাস্টিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর আগে 2022 সালে সর্বপ্রথম কক্সবাজার সমুদ্র সৈকতে 35 ফুট উচ্চতার প্লাস্টিক দানব নির্মাণ করা হয়েছিল। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কথিত সাংস্কৃতিক ব্যক্তিত্বের মুখোশের আড়ালে ভয়ঙ্কর এক লুটেরার নাম পীযূষ বন্দ্যোপাধ্যায়। যেখানে বসেছেন তা পরিণত করেছেন লুটপাটের স্বর্গরাজ্যে। অর্থ পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে আওয়ামী লীগের দালালির সুবাদে সব ধরনের অপরাধ থেকে পেয়েছেন দায় মুক্তি। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। আমরা চিনি হয়তো একরকম ভাবে, কিন্তু তার অজানা পেছনের কথা অনেক কিছু জানি না। টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত চরিত্রের পুরোটাই ঢাকা মুখোশে। শেখ হাসিনার 1.5 দশকের স্বৈরশাসনের পুরো সময় জুড়ে বাগিয়ে নেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদ। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রে মুজিব চরিত্রে অভিনয় করে পুরস্কার হিসেবে পান এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদ। এ সময় 3.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকে মামলা হয় তার বিরুদ্ধে, কিন্তু হাসিনার আশীর্বাদে সেখান থেকে দায়মুক্তি মিলে পীযূষের। 2015 সালে মামলার নথি বলছে, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসির জন্য চীন থেকে নিম্নমানের বিভিন্ন সরঞ্জাম এনে সরকারের 3 কোটি 46 লাখ টাকা অপচয় করেন পীযূষ ও তার 3 সহযোগী। মামলাটি প্রথমে তদন্ত করেন দুদকের উপপরিচালক হামিদুল হাসান, কিন্তু 2015 সালে শেখ হাসিনার বিশ্বস্ত আমলা ইকবাল হোসেন পাটোয়ারি কমিশনের চেয়ারম্যান হয়ে এলে ঘুরে যায় মামলার গতিপথ। পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দায় চাপানো হয় বাকি 3 আসামির উপর। বিভিন্ন মেয়াদে তাদের দেয়া হয় কারাদণ্ড। তো উনি এই যে যাচাই বাছাই যে কমিটির যারা ছিল কারোর কথা নেয় না এবং এখানে কারো কোনো সই স্বাক্ষর নাই। একমাত্র যে প্রকল্প পরিচালক যে ছিল ওনার একক ক্ষমতা বলে এমডির মাধ্যমে এবং তখনকার মন্ত্রীর মাধ্যমে ওনারা এটাকে পাশ করে। এই যে ওই যে আপনার এডিট থেকে যে রিপোর্ট দিয়েছে এটাকেও তো আক্কা তারা করলো না করে ওনারা মেশিন কিনলো। এফডিসির পর পীযূষ দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেন 21 টেলিভিশনকে। প্রতিষ্ঠানটির প্রকৃত চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে 2015 সালের 6 জানুয়ারি কারাগারে পাঠানোর পর 25 নভেম্বর দখলে নেয় বিতর্কিত এসালম গ্রুপ। চ্যানেলটির শীর্ষ পদগুলোতে একের পর এক বসতে থাকেন আওয়ামী সরকারের সুবিধাভোগীরা। তারই ধারাবাহিকতায় 2020 সালের 12 মার্চ সিইও পদে আসীন হন পীযূষ বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব পালন করেন চলতি বছরের 13 জুলাই পর্যন্ত। এ সময় 21 টেলিভিশনকে এইচডিতে উন্নীতকরণের নামে উন্নতমানের যন্ত্রপাতি কেনাকাটায় হয় ব্যাপক অনিয়ম। এইচডিতে রূপান্তরিত অর্থাৎ হাই ডেফিনেশন টেলিভিশনে রূপান্তরিত করার জন্য যে প্রজেক্ট নেওয়া হয়, সেই প্রজেক্টে তিনি নিম্নমানের সামগ্রিক ব্যবহার করেছেন অতি উচ্চ মূল্যে। এখানে প্রায় 20 কোটি টাকা খরচ করে যে সামগ্রী কেনা হয়েছে সেগুলো যথাযথ মানের এবং ব্যবহার উপযোগী ছিল না। নথিপত্র বলছে 3টি স্টুডিও ক্যামেরা কেনা হয়েছে 1,98,93,000 টাকায়, কিন্তু এ খাতের বিশেষজ্ঞরা বলছেন এগুলোর প্রকৃত মূল্য 83 লাখ টাকার বেশি নয়। প্রোডাকশন সুইচার কেনা হয়েছে প্রায় 40 লাখ টাকায়, কিন্তু এর বাজার মূল্য 26 লাখ টাকার মতো। স্টেশন রাউটার কেনা হয়েছে প্রায় 20 লাখ টাকায়, যার প্রকৃত বাজার মূল্য 10,80,000 টাকা। সব মিলিয়ে 9 কোটি 60 লাখ টাকার যন্ত্রপাতির খরচ দেখানো হয়েছে 15 কোটি 32 লাখ টাকা। নাটক সিনেমা কেনার ক্ষেত্রে নিতেন কমিশন। আমাদের বিভিন্ন নাটক, সিনেমা এবং অন্যান্য অনুষ্ঠান যারা বিভিন্ন ভেন্ডরের মাধ্যম থেকে এখানে কেনা হতো তাদের কাছ থেকে তিনি কমিশন পেতেন। ক্ষমতা কুক্ষিগত করতে 21 টেলিভিশনে নিজস্ব একটি বলয় গড়ে তোলেন পীযূষ। বলয়ের বাইরে থাকা কর্মীদের উপর চালাতেন স্টিম রোলার। চাকুরিও হারান অনেকে। আর হাসিনার দালালি করে গণমাধ্যমটিকে পরিণত করেন আওয়ামী সরকারের প্রচার যন্ত্রে। তিনি একটা বলয় তৈরি করেছিলেন বা কোরাম তৈরি করেছিলেন। তার কোরামের কিছু লোক ছিল যারা ছিল তার পাচাটা। এইচআরের মাধ্যমে বয়স দেখে আমাদের চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছে, বয়স দেখে, অথচ নিজের বয়স কিন্তু বেশি আমাকে চাইতে। হ্যাঁ, এইভাবে করছে। আমি তাকে রিকোয়েস্ট করেছি আমার 6 মাস সময় দাও, আমার ছেলে মেয়ের লেখাপড়া হোক, আমি চলে যাম নেই, কিন্তু ওনার মধ্যে সেই মানবিকতা আসে নাই। পীযূষ বলয়ের বাইরে থাকার পরিণতি কি তার স্পষ্ট প্রমাণ মেলে চাকরিচ্যুত প্ল্যানিং এডিটর বিপ্লব পালের ফেসবুকে ধারাবাহিক লেখনীতে। তিনি উল্লেখ করেছেন তৎকালীন প্রধান বার্তা সম্পাদক অখিল পোদ্দার, সম্প্রচার বিভাগের সুজন দেবনাথ ও অনুষ্ঠান বিভাগের সাইফ আহমেদকে নিয়ে সিন্ডিকেট গড়ে তোলেন পীযূষ।
তাদের লুটপাট আর অনিয়মের সঙ্গী না হওয়ায় চাকরি হারান বিপ্লব পাল। এ কাজে সক্রিয় ভূমিকা পালন করেন পীযূষের স্ত্রী জয়শ্রীকর জয়া। শেখ হাসিনা জামানায় পীযূষ বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন তার সংগঠন সম্প্রীতি বাংলাদেশ নিয়ে। দিনের ভোট রাতে করা থেকে শুরু করে আওয়ামী লীগের প্রতিটি অপকর্মের পক্ষে সাফাই গিয়েছে কথিত ধর্মীয় সম্প্রীতির এ সংগঠন। দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে সংগঠনের নামে টাকা এনে নিজের ইচ্ছামতো করেছেন লোপাট। এরা শুধুমাত্র এক একটা এজেন্ডা নিয়ে সরকারকে, এই ফেসিবাদকে রক্ষার জন্য একটা এজেন্ডা নিয়ে নামতো এবং অজ্ঞাত সূত্র থেকে বলতে পারেন, আবার বাংলাদেশের মানুষের লুটের টাকা থেকেও বলতে পারেন যে তাদের অর্থায়ন করা হতো, সুবিধা দেওয়া হতো। সেই সুবিধার জোরেই তারা কিন্তু এইসব কর্মকাণ্ড করত। তার কাজই ছিল এই সম্প্রীতি বাংলাদেশের নামে একটি বিশেষ রাষ্ট্রের যে কিছু এজেন্ডা ছিল সেই এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করা। তবে এত অনিয়ম আর দুর্নীতি করলেও রাজধানীর বনানী ডিওএইচএস এর এই ভবনে পাওয়া গেছে তার একটি মাত্র ফ্ল্যাটের খোঁজ। অভিযোগ রয়েছে লুটপাটের পুরোটাই ভারতে পাচার করেছেন তিনি। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে লাপাত্তা সম্প্রীতির বার্তা ছড়ানোর আড়ালে চরম সাম্প্রদায়িক চেতনার সেই পীযূষ বন্দ্যোপাধ্যায়। পৈতৃক নিবাস ফরিদপুরেও এখন আর কেউ থাকে না পীযূষ পরিবারের। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি তাকে। 90-এর দশকের গোড়ার দিকে পীযূষ বন্দ্যোপাধ্যায় ছিলেন দৈনিক লাল সবুজ পত্রিকার প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক। লুটেপুটে খেয়েছেন সে প্রতিষ্ঠানও। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শুটকির ভরা মৌসুমে ব্যস্ত 30,000 মানুষ, চিকিৎসা সেবা ও সুপেয় পানির সংকট। আবার আমন্ত্রণ 21 সংবাদে। দুবলাচরে শুটকির ভরা মৌসুম চলছে। কর্মযজ্ঞে ব্যস্ত প্রায় 30,000 জেলে মহাজন। তবে ভালো নেই দুর্গম এই পল্লীর মানুষগুলো। জরুরি চিকিৎসা সেবা ও সুপেয় পানির অভাব সহ নানা সংকট দুবলাচরে। অথচ এই পল্লী থেকে গত বছরও রাজস্ব আদায় হয়েছে 7 কোটি টাকা। মোংলার প্রতিনিধি আব্দুল হাসানের তথ্যচিত্রে 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। দুবলার শুটকিপল্লীতে চরম কষ্টের জীবন মৎস্যজীবীদের। বিকল্প না থাকায় কুয়ার নোংরা পানি পানে প্রায়ই পেটের পীড়ায় ভোগেন তারা। অসুস্থ হলে চরের গ্রাম্য ডাক্তারি ভরসা। দুবলার চর থেকে মোংলা কিংবা খুলনায় হাসপাতালে যেতে নদীপথে ট্রলারে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। বন বিভাগের তথ্য বলছে গত বছর দুবলার শুটকি থেকে রাজস্ব আদায় হয়েছে 7 কোটি টাকা। তারপরও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দুর্গম এই জেলেপল্লীর মানুষেরা। হাঁটু সমান বালু, তাই ঠেলে আমরা পানি নিতে আইছি, বহুত কষ্ট। এখানে কোনো জায়গায় মিষ্টি পানি না, এই পানি, এই পুকুরির পানি, তাই আমাকে খেতে হয়। হাসপাতালের জন্য, তারপরে সুবিধা মিষ্টি পানির জন্য, সেরকম সুবিধা আমরা এখনো পাইনি। পানির ভিতরে একটা পাইনি সাপ আছে, ওই সাপটা খুব বিষাক্ত সাপ। যদি একটা ভ্যাকসিন হতো তাহলে আমরা নিরাপত্তায় থাকতে পারতাম। একটা সাইক্লোন সেন্টার হোক, এবং মনে করেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো একটা হাসপাতাল। বন বিভাগের দাবি দুবলার চরে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে, চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বর্ষার পানি ধরে রাখার কিছু ব্যবস্থা করেছি, সেখান থেকে জেলে বাঙালিরা কিছুটা পানি নিতে পারে। ডাক্তার এবং ঔষধ সেখানে সরবরাহ করা যায় কিনা সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকি। সুন্দরবনে দুবলার চরের এই জেলেপল্লীতে বছরে কয়েকশো কোটি টাকার শুটকি বেচাকেনা হয়। চলতি মৌসুমে 6 থেকে 7 কোটি টাকার রাজস্ব আদায় নির্ধারণ করা হয়েছে। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিরিয়া ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ, দামেস্ক সহ সব শহর বিদ্রোহীদের দখলে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠন RSS এর। পরিবেশ দূষণ কমানোর উদ্যোগ, কক্সবাজারে 10 টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি হল দানব। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।